শস্য শ্যামলা সবুজে ভরা আমাদের এই বাংলা, সেই বাংলা তথা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে রয়েছে সাহিত্যের সুবিশাল এলডোরাডো খনি। আর আমরা সেই খনি থেকেই বিশিষ্ট কিছু গল্প আপনাদের জন্য উপস্থাপন করব গল্পগুচ্ছের মাধ্যমে। আমাদের আজকের নিবেদন আপনাদের সকলের প্রিয় অনিমেষ মণ্ডলের লেখা তারানাথ তান্ত্রিক ও কালকর্ণী যক্ষিণী। সারাদিন দাবদাহ গরমের পর বিকেলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টি শুরু হয়েছে। অফিস থেকে ভিজে ভিজে কোনো রকমে বাড়ি ফিরে বউয়ের হাতে এক কাপ গরম চা খেয়ে সারা দিনের ক্লান্তি দূর হলো। বিকেলে প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ায় সন্ধেবেলা আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। ঘরে বসে বসে ভাবছি কি করা যায়। এমন সময় দরজার বাইরে কিশোরী সেনের গলা শুনতে পেলাম। গিয়ে দরজা খুলতেই কিশোরী বলল, আরে চলো একবার তারানাথ জ্যোতিষী বাড়ি থেকে ঘুরে আসা যাক। আমি আর দেরি না করে একখানা ছাতা হাতে নিয়ে তার সাথে বেরিয়ে পড়লাম। যাবার সময় মোড়ের দোকান থেকে কিশোরীকে গরম গরম বেগুনি এবং তেলে ভাজা নিতে বলে আমি পাশের একটা দোকানে পাসিং শো কিনে তারানাথের বাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগালাম। তারানাথের বাড়ি মঠ লেনে গিয়ে দরজায় টোকা মারতেই একটু পরে তারানাথের মেয়ে চারি এসে দরজা খুলে দিল। চারি আমাদের বাইরের ঘরে বসতে বলে ভেতরে চলে গেল। একটু পরে তারানাথ এসে বলল, আজ বসে বসে তোমাদের কথাই ভাবছিলাম। বেশ কিছুদিন যাবৎ তোমরা আসোনি। এদিকে কিছুদিন হয়েছে খুব একটা খদ্দেরও আসছে না। ঘরে একা একা বসে থাকতে ভালো লাগছিল। মাঝে মাঝে মনে হচ্ছিল ঘর ছেড়ে আবার পথে বেরিয়ে পড়ি। কিশোরী সেন বলল, তাহলে দেরি কেন, চট বেরিয়ে পড়ুন। সেই বয়স কি আর আছে? যুবক বয়সে কত জায়গায় না ঘুরেছি, সেগুলো এখন নিজেরই ভালোভাবে মনে পড়ে না। যাই হোক, তোমরা এসে ভালোই করেছো। সন্ধেটা তোমাদের সাথে আড্ডা দিয়ে কাটানো যাবে। কিশোরী বলল, আপনার গল্প শোনার জন্য তো এত কষ্ট করে আসা মশাই। এত কষ্ট করে জল কাদা মারিয়ে তোমরা এসেছো যখন, তখন একখানা অভিজ্ঞতার ঘটনা তোমাদের শোনাতেই হচ্ছে। এই বলে তারানাথ একটু নড়ে চড়ে বসল। আমি তারানাথকে বললাম, ঠাকুরমশাই, একটা কথা আপনাকে কবে থেকে জিজ্ঞাসা করব ভাবছি, কিন্তু আপনার কাছে আসা হয়নি বলে কথাটা বলা হয়ে ওঠেনি। তারানাথ বলল, কি কথা? ঠাকুরমশাই, আপনি কোনোদিন যক্ষ যক্ষিণী এদের দেখেছেন? শুনেছি এরা নাকি পাহাড়ের গুহায় প্রাচীন ধন ভাণ্ডার পাহারা দেয়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ। তবে সাধারণ ভূত প্রেত পিশাচিনীর থেকে এরা একটু আলাদা ধরনের। এদের শ্রেণীটা কিছুটা উন্নত মানের। এরা ভালো ও খারাপ দুই রকমেরই হয়ে থাকে। সুলেমানি তন্ত্রে যক্ষিণীদের আবার অনেকে পরীও বলে থাকে। কিশোরী তারানাথের কথার মাঝে ব্যাগরা দিয়ে বলল, ঠাকুরমশাই, পরী কি? সুলেমানি তন্ত্রে জিন পরী এদের অনেক কথা উল্লেখ আছে। তারানাথ আরও কিছু বলতে যাচ্ছিল। চারি চা নিয়ে আসায় তার কথার মাঝে বিরতি পড়ল। চা ও তেলে ভাজার সদ্গতি করে তারানাথ আবার বলতে শুরু করল, জিন পরীর ঘটনা লোকের মুখে আমি শুনেছি, তবে এদের সম্বন্ধে আমার নিজের কোনো অভিজ্ঞতা এখনো পর্যন্ত হয়নি। তবে যতদূর জানি, কোনো জিন যদি কোনো মেয়ের সাথে সহবাস করে, তারপর সেই মেয়ের যদি কন্যা সন্তান হয়, তখন সেই কন্যা সন্তান পরী হয়। অনেকে বলে পরী অলৌকিক শক্তির অধিকারিণী হয়। তারা জঙ্গলে থাকতে বেশি পছন্দ করে। তারা নাকি মিষ্টি খেতে খুব ভালোবাসে, ইত্যাদি ইত্যাদি। যাক, ছাড়ো সেসব কথা, ছাড়ো। তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে না আমি কখনো যক্ষিণী বা যক্ষ দেখেছি কি না? তাহলে শোনো। একবার
পথে ঘুরতে ঘুরতে মহেশপুর নামে একটা গ্রামে গিয়ে পড়েছিলাম। তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। আমি গ্রামের শেষে একটা আম গাছের নিচে আস্তানা গাড়লাম। ঘর থেকে বেশ কিছুদিন হয়েছে বেরিয়েছি, তাই পুঁটুলিতে সেই রকম কোনো খাবার অবশিষ্ট নেই। কি আর করা যাবে, রাতটা গাছের কাঁচা আম জল খেয়ে কাটিয়ে দেব ঠিক করলাম। তখন সন্ধে পেরিয়ে রাত নেমেছে। আমি ধুনি জেলে বসে আছি। হঠাৎ দেখলাম গ্রামের দিক থেকে বেশ কিছু আলো এই দিকে এগিয়ে আসছে। বেশ কিছুক্ষণ পর জনাচারেক লোক এসে আমার সামনে হাজির হলো। ধনির আগুনের আলোয় আমি দেখলাম তাদের প্রত্যেকের হাতে একটা করে মোটা লাঠি রয়েছে। সেই সময় গ্রামের দিকে প্রায় ডাকাতির খবর পাওয়া যেত। আমি মনে মনে ভাবলাম, এই লোকগুলো আবার ডাকাত নয় তো? আমি লোকগুলোকে জিজ্ঞাসা করলাম, তোমরা কারা? হঠাৎ অন্ধকারের মধ্যে থেকে একজন লোক বেরিয়ে এসে বলল, আপনি এদেরকে দেখে ভয় পাবেন না বাবা, এরা সব আমার লোক, কোনো ডাকাত নয়। আধো আলো আধো অন্ধকারে দাঁড়িয়ে থাকা লোকটাকে ভালো করে দেখা যাচ্ছিল না। তাই আমি জিজ্ঞাসা করলাম, কে আপনি? এই এত রাতে কেনই বা এতগুলো লোককে সঙ্গে নিয়ে এখানে এসেছেন? লোকটা এবার ধুনির আলোর আরো কাছে এগিয়ে এলো। ধুনির আলোয় আমি লোকটাকে দেখলাম। লোকটার বয়স আন্দাজ 60-এর কাছাকাছি হবে। তার সারা মুখ ঢেকে রয়েছে কাঁচা পাকা দাড়িতে। মাথার চুলেও পাক ধরেছে। পরনে তার একখানা ধুতি এবং গায়ে জড়ানো ফতুয়া। লোকটা বললেন, আমি এই মহেশপুর গ্রামের জমিদার রাধামোহন চাটুর্যে। প্রজাদের মুখে শুনলাম একজন সাধু গ্রামের শেষে আম গাছের তলায় আশ্রয় নিয়েছে, তাই আপনাকে জমিদার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য ছুটে এলাম। আপনি আমার প্রজাদের ক্ষমা করে দিন, ওরা সকলেই খুব গরিব, তাই ওরা আপনাকে ওদের বাড়িতে আশ্রয় দিতে পারেনি। আমি বললাম, আপনার প্রজারা খুব ভালো, ওদের কোনো দোষ নেই। আমি সন্ন্যাসী মানুষ, শ্মশানে মশানে গাছতলে ফাঁকা নির্জন মাঠে রাত কাটিয়ে থাকি। আপনি খামোখা এত কষ্ট করে রাতে আমার কাছে ছুটে এসেছেন। রাধামোহন চাটুর্য বললেন, এ কি বাবা, খামোখা কেন বলছেন? আপনাদের মতো সাধু সন্ন্যাসীদের আশীর্বাদ মাথায় নিয়েই তো আজ আমি এত বড় জমিদার। তাই আমি আপনার সেবা করতে চাই। দয়া করে আমাকে এই কাজের থেকে বঞ্চিত করবেন না। এছাড়া রাতে একা গাছতলায় থাকলে আপনার বিপদ হতে পারে, তাই দয়া করে যদি আমার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করেন তবেই জীবন ধন্য হয় বাবা। আমি জমিদার মশাইকে বললাম, আমি সেরকম কোনো বিপদের ভয় পাই না। আর তাছাড়া আপনাদের এই অঞ্চলে তো শুনেছি কোনো বন্য জন্তু নেই, তাহলে ভয় কিসের? সেই সব পরে আপনাকে নয় বলবো, এখন আমার বাড়ি চলুন, রাত অনেক হয়েছে। আমি দেখলাম জমিদার মশাইয়ের সাধু সন্ন্যাসীদের প্রতি ভক্তি আছে। তাছাড়া এত রাতে কেউ অপরিচিত একজন সাধুর জন্য গ্রামের শেষে গাছতলায় ছুটে আসে। আমি মনে মনে ভাবলাম, এই বয়সে জমিদার মশাই যখন এত কষ্ট করে রাতের বেলায় আমাকে তার বাড়ি নিয়ে যেতে এসেছেন, তখন তাকে নিরাশ করা ঠিক হবে না। তাই আমি ধুনি নিভিয়ে পুঁটুলি নিয়ে তার সঙ্গে জমিদার বাড়িতে গিয়ে উঠলাম। রাধামোহন চাটুর্যে আমাকে অতিথিশালায় না রেখে নিজের সুবিশাল মহলের মধ্যে একখানা ঘরে আমার থাকার ব্যবস্থা করে দিলেন।
রাতের খাওয়াটাও বেশ ভালো মতোই হলো। সব কিছু নিরামিষ পদ হলেও খাবারের সাথে দই, রাজভোগ, পায়েস কোনো কিছুরই অভাব ছিল না। আসলে সত্যি কথা বলতে কি জানো তো, যেদিন তোমার ভাগ্যে যা লেখা থাকবে তাকে খণ্ডানোর ক্ষমতা কারোর নেই। আমি কোথায় ভেবেছিলাম কাঁচা আম জল খেয়ে রাত্রি কাটিয়ে দেব, সেই জায়গায় আমার ভাগ্যে জমিদার বাড়ির রাজকীয় খাবার জুটে গেল। যাই হোক, খাওয়া দাওয়ার পর জমিদার মশাই আমার ঘরে এসে বসলেন। আশা করি বাবার থাকতে কোনো অসুবিধে হবে না। আমি নবকে বলে দিয়েছি, রাতে আপনার কোনো প্রয়োজন হলে ওকে ডাকবেন, ও পাশের ঘরেই থাকবে। না না, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হবে না। আপনি নিশ্চিন্তে ঘুমোতে যান। জমিদার মশাই আমার কথা শুনে বললেন, নিশ্চিন্তে আর কোথায় থাকতে পারছি। একটা ঘটনা আমার রাতের ঘুম, জীবনের সুখ শান্তি সব কিছু কেড়ে নিয়েছে। আমি জমিদার মশাইয়ের মুখে স্পষ্ট বিষণ্ণতার ছাপ লক্ষ্য করলাম। আমি প্রশ্ন করলাম, কি হয়েছে আপনার? জমিদার মশাই বললেন, সেই সব কথা কাল আপনাকে না হয় বলবো। কাল পূর্ণিমা, কাল আবার একজন মানুষ এই গ্রাম থেকে হারিয়ে যাবে। কোথায় হারিয়ে যাবে? অনেক রাত হলো, আপনি ঘুমান বরং। কাল আপনাকে আমি সব কথা বলবো। এই বলে জমিদার মশাই চলে গেলেন। একটু পরে জমিদার বাড়ির চাকর নব এসে ঘরের মধ্যে জ্বলতে থাকা লণ্ঠনটায় তেল ভরে দিয়ে গেল। আমি বসে বসে ভাবতে লাগলাম, প্রতি মাসে পূর্ণিমার সময় কি এমন ঘটছে যার কারণে প্রতি পূর্ণিমায় এই গ্রাম থেকে একজন করে লোক উধাও হয়ে যাচ্ছে। যাই হোক, কাল সকালে জমিদার মশাইয়ের কাছে সব শুনতে হবে। এই গ্রামে আসার আগে আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিয়েছে আগামীতে খারাপ কিছু ঘটতে চলেছে। সেই দিন রাতে আমার ভালো করে ঘুম হলো না। কাক ভোরে ঘুম থেকে উঠে পুকুরে স্নান করতে গেলাম। চারিদিকে তখন ভোরের আলো ভালোভাবে ফোটেনি। পুকুর পাড়ে শিমুল গাছটায় কতকগুলো পেঁচা মাঝে মাঝে একসাথে ডাকছে। গ্রীষ্মের ভোরে মৃদু মন্দ শীতল বাতাস বইছে। সারা রাত ভালোভাবে ঘুম না হওয়ায় আমার চোখ তখন ঘুমে জড়িয়ে আসতে চাইছে। আমি আর কাল বিলম্ব না করে পুকুরের জলে নেমে স্নান সারলাম। স্নান করার পর সূর্য প্রণাম করে যেই জল থেকে উঠতে যাব, তখনই দেখলাম পুকুরের ঘাটে একজন সুন্দরী কুমারী মেয়ে কলসি করে জল ভরছে। আমাকে জল থেকে উঠতে দেখে আমার দিকে সে একবার চেয়েই তাড়াহুড়ো করে চলে গেল। আমি পুকুর থেকে উঠে জমিদার বাড়িতে ফিরলাম। আমাকে বাইরে থেকে আসতে দেখে জমিদার মশাই জিজ্ঞাসা করলেন, এত সকালে বাবা আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম, পুকুরে স্নান করতে গিয়েছিলাম। সকালে স্নান করে পুজো জপ না করে আমি কোনো খাবার মুখে তুলি না, তবে আজ একটু বেশি ভোরে স্নান করতে চলে গিয়েছিলাম। তাই তো দেখছি, এখনো তো সূর্যদেব ভালোভাবে ওঠেননি। এদিকে আপনার স্নান জপ সব কিছুই সম্পন্ন হয়ে গেছে। যান, আপনি ঘরে গিয়ে বরং বিশ্রাম করুন। একটু পরে নব আপনার খাবার দিয়ে আসবে। এই বলে জমিদার মশাই চলে গেলেন। আমি ঘরে এসে কিছুক্ষণ বসতেই নব এসে খাবার দিয়ে গেল। খাবার পর্ব শেষ করে বসে বসে একটু ঝিমুনি মতো এসেছিল। হঠাৎ ঘরের মধ্যে জমিদার মশাইয়ের গলা শুনে
আমার ঝিমুনি ভাবটা কেটে গেল। আমার কাছে এসে জমিদার মশাই বললেন, আপনার মনে হচ্ছে রাতে ভালো ঘুম হয়নি, তাই বসে বসে ঝিমোচ্ছিলেন। আমি এসে আপনার ঘুমের ব্যাঘাত ঘটিয়ে দিলাম। আমি বললাম, না না, ঠিক আছে, আপনি কখন ফিরলেন বলুন। এই তো বাবা, এইমাত্র বাড়ি ফিরে আপনার ঘরেই এলাম। যদি আপনার খাবারের অবশিষ্ট কিছু প্রসাদ পাওয়া যায়। খাবারের কোনো কিছুই অবশিষ্ট নেই, আর আমি আমার এঁটো করে খাওয়া খাবার কাউকে দিতে পছন্দ করি না, কেননা আমি মনে করি এতে পাপ হয়। যদি জিজ্ঞাসা করেন কি পাপ হয়, তাহলে সেই উত্তর আমার জানা নেই। জমিদার মশাই আমার কথায় সন্তুষ্ট হয়ে বললেন, তবে আপনার মতো মানুষ আমি খুব কমই দেখেছি। আপনি মহান বাবা। বলে আমাকে প্রণাম করলেন। আমি বললাম, কাল রাতে কি বিপদের কথা বলছিলেন যেন? আমার কথা শুনে জমিদার মশাইয়ের প্রফুল্ল মুখখানি দুশ্চিন্তায় ভরে গেল। তিনি বললেন, সে অনেক কথা, তাহলে আপনাকে সব কিছুই খুলে বলি, শুনুন। আমার পিতার নাম রাঘবেন্দ্র চট্টোপাধ্যায়। ওনার একমাত্র ছেলে হলাম আমি। আমার একটি বোনও ছিল, তার নাম সৌদামিনী। জমিদার মশাই আরো কিছু বলতে যাচ্ছিল। আমি ওনার কথার মাঝে বাধা দিয়ে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ বাবা, নিশ্চয়ই, বলুন আপনি। আপনার বোন সৌদামিনী ছিল বললেন, তাহলে কি তিনি বর্তমানে আর জীবিত নেই? হ্যাঁ, আপনি ঠিকই আন্দাজ করেছেন। সৌদামিনা আর জীবিত নেই। তাকে আমি নিজের হাতে হত্যা করেছি। কথাটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি, কেননা তাকে মেরে না ফেললে সে আরো অনেককে মেরে ফেলতো। তাই বাবার আদেশে আমি তাকে হত্যা করেছিলাম। সৌদামিনা ছিল একটা যক্ষিণী, যদিও সে কথা বাবা, মা, আমি কেউ জানতাম না। সৌদামিনীর বয়স যত বাড়তে লাগলো, তার জীবনযাপন, আচার আচরণ সব যেন কেমন অস্বাভাবিক ঠেকতে লাগলো। আর 5টা মেয়ের মতো সে স্বাভাবিকভাবে জীবনযাপন করতো না। রাতের বেলায় সকলের চোখে ফাঁকি দিয়ে সে কোথায় যেন যেত। একদিন রাতের বেলায় বাবা সৌদামিনীকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখে ফেলল। বাবা কাউকে কিছু না বলে তাকে অনুসরণ করে তার পিছনে পিছনে চলল। বাবা দেখল সৌদামিনী গ্রামের শেষে বনের মধ্যে যে গুহা রয়েছে তার মধ্যে ঢুকে গেল। বাবা অনেকক্ষণ গুহার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। সৌদামিনী গুহার বাইরে আসছে না দেখে তিনি ঘরে ফিরে এলেন। বাড়ি ফিরে এসে মাকে ও আমাকে সব কিছু বললেন। বাবা, মা ও আমি আলোচনা করে ঠিক করলাম কাল বাবা ও আমি সৌদামিনীর পিছনে পিছনে ওই গুহায় যাব। ঠিক পরের দিন রাতে যথারীতি সৌদামিনী বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিও বাবা তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে তার পিছনে পিছনে চলতে লাগলাম। সৌদামিনী গুহায় দিয়ে ঢুকতেই আমরাও তার পিছনে পিছনে গুহার মধ্যে ঢুকলাম। গুহার মধ্যে ঢুকে দেখলাম অবাক কাণ্ড। গুহার মধ্যে মশালের আলো জ্বলছে। আমাদের বাড়ির চাকর রামু আগের থেকেই গুহার ভিতরে রয়েছে।
সৌদামিনীকে দেখে রামু বলল। আজ এত দেরি করলে? কি এমন করছিলে? সৌদামিনী কড়া গলায় বলল, আমার যখন মন চাইবে আমি তখনই আসব। তোমাকে আমি পছন্দ করি বলে এটা ভেবো না যে আমি তোমার কথা মতো কাজ করব। তুমি আমাদের বাড়ির চাকর, তাই চাকরের মতোই থাকবে। তার চেয়ে বেশি বড় হওয়ার চেষ্টা করতে যেও না, না হলে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। রামুকে দেখলাম সে নির্বাক হয়ে এক দৃষ্টিতে সৌদামিনীর দিকে চেয়ে আছে। কিছুক্ষণ এইভাবে কাটার পর সৌদামিনী রামুকে জড়িয়ে ধরল। এরপর বেশ কিছুক্ষণ প্রণয় লীলা চলল। তারপর সৌদামিনী গুহা থেকে বেরিয়ে চলে গেল। আমিও বাবা সবকিছু দেখে আর স্থির থাকতে পারছিলাম না। আমাদের ভাবতেও ঘৃণা হচ্ছিল সৌদামিনী শেষ পর্যন্ত একটা চাকরকে ভালোবাসলো। ছি ছি ছি। এটা লোকে জানাজানি হলে আমাদের বংশের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যেত। আর দেরি করা ঠিক হবে না। বংশের সম্মান বাঁচাতে গেলে আগেই রামুকে পৃথিবীর থেকে সরিয়ে দিতে হবে। যেমন ভাবা সেই রকম কাজ। আমি আড়াল থেকে বেরিয়ে গিয়ে সোজা রামুর গলা টিপে ধরলাম। রামু এই অপ্রকৃত আক্রমণের জন্য একটু প্রস্তুত ছিল না, তাই সে কিছু বুঝে ওঠার আগে তার প্রাণবায়ু শরীর ছেড়ে বেরিয়ে গেল। রামু মারা গেলে বাবাও আমি ঠিক করলাম রামুর মৃত্যুর খবর কোথাও জানানো যাবে না। তাই একটা বিশাল বড় পাথর দিয়ে অনেক কষ্টে দুজনে গুহার মুখটা বন্ধ করে দিলাম। পরের দিন সকালে রামু কাজ করতে আসেনি দেখে সৌদামিনীকে একটু বিচলিত দেখলাম। আমিও বাবা এমন ভাব করলাম যেন কিছু জানি না। বাড়ির চাকরদের আমি সৌদামিনীর সামনে ডেকে রামুর না আসার কারণ জানতে চাইলাম, কিন্তু কেউ কিছু বলতে পারল না। আস্তে আস্তে রামুর ব্যাপারটা ধামাচাপা পড়ে গেল। রামুর বাড়িতে আর দ্বিতীয় কোনো লোক ছিল না, তাই রামুর ব্যাপারে আর কেউ সেই রকম মাথা ঘামালো না। আমরা গ্রামে রটিয়ে দিলাম রামু সন্ন্যাসী হয়ে হিমালয় চলে গেছে। রামুর মৃত্যুর পরে একদিন রাত্রেবেলায় আমি দেখলাম সৌদামিনী অন্য সব দিনের মতো সেদিনও চুপিসারে ঘরের বাইরে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরেই আবার ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে ঘরের ভিতরে ঢুকে গেল। পরের দিন সকালে আমি যখন সৌদামিনীর সামনে গেলাম তখন সে আমার দিকে কটমট করে তাকিয়েছিল। তার চোখে তখন আক্রোশের দৃষ্টি। সে আমাকে কিছু বলল না, তবে আমি বুঝলাম সে ভিতরে ভিতরে আমার উপর রাগে ফুঁসছে। সে হয়তো সব কিছুই বুঝতে পেরে গেছে। এরপর বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ করে গ্রামে একটা নতুন সমস্যা শুরু হলো। প্রতি মাসে পূর্ণিমার দিনে একজন করে যুবক গ্রাম থেকে হারিয়ে যেতে লাগলো। অনেক খোঁজাখুঁজি করেও হারিয়ে যাওয়া লোকগুলোর কোনো খবর পাওয়া যেত না। অনেক
প্রজা আমাদের কাছে এসে সাহায্য চাইতে লাগলো। আমরা মহা চিন্তায় পড়লাম কি করা যায় এটা ভেবে। তারপর হঠাৎ একদিন রাতে আমি লক্ষ্য করলাম সৌদামিনী চুপিসারে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি তখনও তার পিছু নিলাম। তার পিছু পিছু গিয়ে আমি সেই গুহাটার কাছে পৌঁছালাম। সৌদামিনী বন্ধ গুহাটার পাশে একটা পাথরে বসে প্রথমে আগুন জ্বালালো। তারপর সেই আগুনে কি সব জিনিস পোড়াতে লাগলো। আমি আড়ালে দাঁড়িয়ে তার ক্রিয়াকলাপ দেখতে লাগলাম। বেশ কিছুক্ষণ এইভাবে কাটলো। তারপর সৌদামিনী আগুন নিভিয়ে বাড়ির দিকে হাঁটা লাগালো। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাড়ি ফিরে এলাম। এই রকম বেশ কয়েক রাত তাকে আমি লক্ষ্য করেছিলাম। তারপর বাবাকে সেই কথা বললাম। বাবা একজন তান্ত্রিককে বাড়ি নিয়ে এলেন। তান্ত্রিক সমস্ত কিছু ভালোভাবে দেখে বললেন, সৌদামিনী কোনো সাধারণ মেয়ে নয়, সে হলো এক যক্ষিণী। একজন লোক তার বংশে ক্ষতি করার জন্য সৌদামিনী যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার মধ্যে এক দুষ্টু যক্ষিণীকে চালনা করেছিল। তাই ছোট থেকেই সৌদামিনীর মধ্যে একটা দুষ্টু যক্ষিণী আজও বাসা বেঁধে রয়েছে, যেই বংশের সবাইকে শেষ করে দিতে চাইছে। বাবা বললেন, আচ্ছা, আপনি এই যক্ষিণীকে দমন করতে পারবেন না? না, আমার সেই ক্ষমতা নেই। এই যক্ষিণী প্রচন্ড শক্তিশালী। একে পরাস্ত করা যার তার কম্য নয়। এই যক্ষিণী প্রতি পূর্ণিমার রাতে একজন করে যুবককে বলি দিয়ে যাচ্ছে। এই যক্ষিণী কেন আমার নির্দোষ প্রজাদের বলি দিচ্ছে বলুন তো? আমি তো কিছুই বুঝে পাচ্ছি না। এই যক্ষিণীকে যে তপস্যা করে জাগিয়েছিল তার মৃত্যু হয়েছে। যক্ষিণী তাই ওর মৃত্যুর বদলা নিতে প্রতি পূর্ণিমায় একজন করে লোককে বলি দিয়েই যাচ্ছে। এর পিছনে যদিও আরেকটা কারণ রয়েছে। যক্ষিণী চাইছে বলি দেওয়ার লোকেদের আত্মাকে একত্রিত করে সে তার আহ্বানকারী সাধককে আবারও পুনরুজ্জীবিত করে তুলবে। আমি জিজ্ঞাসা করলাম, এটাও কি সম্ভব? তান্ত্রিক বলল, হ্যাঁ, এটা সম্ভব। এক্ষেত্রে দেহটা থাকে সেই মৃত ব্যক্তির, কিন্তু আত্মাটা থাকে অন্য আরেকজনের। তন্ত্রক্রিয়ায় এমন অনেক অসাধ্য সাধন করা সম্ভব। এরপর তান্ত্রিক আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন। পরে বাবা আরো অনেক সাধু, সন্ন্যাসী, ফকিরকে ধরে এনেছিলেন, কিন্তু কেউ সৌদামিনীর কাছে যাওয়ার সাহস পায়নি। সকলে বলতো ওর ক্ষমতার সাথে আমরা কেউ পেরে উঠব না। সকলে হাল ছেড়ে দিলে বাবা একদিন রাতে আমাকে গোপনে ডাকলেন। তারপর বললেন আমি যেন ঘুমের মধ্যে সৌদামিনীকে শেষ করে দিই। আমি প্রথমে বাবার প্রস্তাবে রাজি হচ্ছিলাম না। যতই সৌদামিনীর মধ্যে দুষ্টু শক্তি বাসা বেঁধে থাকুক, সে আমার বোন তো। ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি। তাকে নিজের হাতে খুন করা বড় দুর্বিষহ ব্যাপার।
বাবা আমার কাছে কাঁদো কাঁদো হয়ে বললেন, রাধামোহন, আমার কি কষ্ট হচ্ছে না ভাবছিস? সৌদামিনী তো আমার নিজের মেয়ে, কিন্তু কিন্তু এছাড়া কোনো উপায় তো নেই বাবা। সৌদামিনী তো একজন সাধারণ মানবী নয়, ও ও একটা যক্ষিণী। ও বেঁচে থাকলে এই গ্রামের আর কেউ বেঁচে থাকবে না, সকলকে মেরে ফেলবে ও। তাই আমি চাই একটা প্রাণের বিনিময়ে যদি এতগুলো প্রাণ বাঁচে, তাহলে তাহলে সৌদামিনীর মৃত্যুদণ্ডই শ্রেয়। প্রজারা বাবাকে খুব ভালোবাসতো। বাবাও খুব প্রজা দরদি মানুষ ছিলেন। তিনি প্রজাদের কষ্ট দেখতে পারতেন না। আমার চোখের সামনে বারবার প্রজাদের অসহায় মুখগুলো ভেসে উঠতে লাগলো। আবার তখনই মনে পড়ে যেতে লাগলো সৌদামিনীর ছোটবেলার কথা। দুই ভাই বোনে কত না একসাথে আনন্দ করেছি, খেলেছি। সেই সৌদামিনী একটা দুষ্টু যক্ষিণী, যার কিনা প্রতি পূর্ণিমায় একজন করে মানুষের প্রাণ চায়। সৌদামিনীকে আর বাঁচিয়ে রাখা চলবে না, তাকে শেষ করে দিতে হবে। এই কথা মনে করে সেই রাতেই সৌদামিনীর ঘরে গিয়ে ঢুকলাম। সে তখন নিশ্চিন্তে পালঙ্কে শুয়ে ঘুমাচ্ছে। আমি কোনো কিছু চিন্তা না করে একটা ছুরি দিয়ে তার গলার ললিটা নিমিষে কেটে ফাঁক করে দিলাম। সেই কাটা যাওয়া অংশ থেকে ফিঙ্কি দিয়ে রক্ত বেরিয়ে এসে আমার মুখে চোখে লাগলো। সৌদামিনী একবার আমাদের দিকে চেয়ে চিৎকার করলো, তারপর বিছানায় ছটপট করতে করতে মারা গেল। সৌদামিনীর মৃত্যু হওয়ার পর আমি সেইখানেই নিঃসাড় হয়ে বসে পড়লাম। আমার দু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সৌদামিনীর চিৎকার শুনে তখন মা বাবা দুজনেই ছুটে এসেছে। বাবা সমস্ত ব্যাপারটা জানতেন, তাই তিনি কিছু না বলে চুপচাপ এসে আমার পাশেই ধপাস করে বসে বললেন। আমি দেখলাম বাবার চোখ দিয়েও জল পড়ছে। সৌদামিনীকে মৃত দেখে মা প্রচন্ড কান্নাকাটি করতে লাগলো। বাবা তাকে নানা কথা বলে সান্ত্বনা দিতে লাগলেন, কিন্তু মা কোনোভাবেই বুঝতে চাইছিল না মেয়ের মধ্যে যতই দুষ্টু শক্তি বাসা বেঁধে থাকুক, নিজের মেয়ে তো 10 মাস 10 দিন গর্ভে ধারণা করে তারপর অনেক যন্ত্রণা সহ্য করে তবে মা হওয়া যায়। সে মা কি কোনোদিন তার মেয়ের মৃত্যু দেখে চুপ করে থাকতে পারে? বাড়িতে রাতে তখন ঝি চাকররা কেউ থাকতো না। সকলে রাতে নিজের নিজের বাড়ি চলে যেত। তাছাড়া সমস্ত ব্যাপারটা সেদিন জানাজানি হয়ে যেত। আমি ও বাবা দুজনে মিলে ঠিক করলাম কোনোভাবে সৌদামিনীর মৃতদেহটাকে ঘরের বাইরে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেলতে হবে। তাছাড়া লোক জানাজানি হয়ে গেলে অনেক রকমের ঝুঁকি ঝামেলা আছে,
সেই রাতে সৌদামিনীর মৃতদেহটাকে বাগানে নিয়ে গিয়ে মাটিতে পুঁতে ফেললাম। বললে বিশ্বাস করবেন না, সৌদামিনীর মৃতদেহটা যখন মাটিতে পুঁতলাম তখন দেখলাম তার দেহের অনেক পরিবর্তন হয়েছে। সৌদামিনীর ফর্সা গায়ের রং পরিবর্তিত হয়ে পুরো শরীরটা কৃষ্ণবর্ণের হয়ে গেছে। তার পায়ের নখগুলো অসম্ভব রকমের বৃদ্ধি পেয়েছে। মাথার চুলগুলোর রং পরিবর্তিত হয়ে ধূসর বর্ণের হয়ে গেছে। আমরা কোনো রকমের সৌদামিনীর দেহটাকে ভোর হওয়ার আগেই মাটিতে পুঁতে ফেললাম। ঘরে ফিরে দেখলাম মা কান্নাকাটি থামিয়ে একটা ঘরে গোমড়া মুখ করে বসে আছে। বাবা মাকে গিয়ে বলল, বাইরের কারো কাছে সৌদামিনীর ব্যাপারে যেন কোনোভাবেই কিছু প্রকাশ করা না হয়। লোক জানাজানি হলে সকলে আমাকে আর রাধামোহনকে খুনি অপবাদ দেবে। মা বাবার কথা শুনল। সৌদামিনীর মৃত্যুটা আমাদের ৩-৪ জনের মধ্যেই সীমাবদ্ধ রয়ে গেল। কাক পক্ষীতেও কিছু টের পেল না। আমাদের কুল পুরোহিত রবিশঙ্কর পণ্ডিত শুধুমাত্র আমি সৌদামিনীর মৃত্যুর ব্যাপারে বলেছিলাম, কেননা তিনি সৌদামিনীর শ্রাদ্ধ শান্তি করেছিলেন। বাইরের কেউ সৌদামিনীর ব্যাপারে জিজ্ঞাসা করলে তাদের বলতাম, সৌদামিনী তো মামার বাড়ি গেছে, আর সেখান থেকেই ভালো পাত্র দেখে তার বিয়ে হয়ে গেছে। সৌদামিনীর মৃত্যুর পর প্রতি মাসের পূর্ণিমায় একজন করে মানুষ হারিয়ে যাওয়ার ব্যাপারটা বন্ধ হয়ে গেল। গ্রামে আবার শান্তি ফিরে আসলো। তারপর এক সময় বাবা মা গত হলেন। জমিদারির সমস্ত ভার আমার উপর এসে পড়ল। আমি মন দিয়ে জমিদারি দেখাশোনা করতে লাগলাম। বাবা মা বেঁচে থাকাকালীন আমার বিয়ে দিয়েছিলেন। আমার 2 ছেলে আছে। তারা যদিও কেউ এখন এখানে থাকে না, দুজনে কলকাতায় বউ ছেলেদের নিয়ে চলে গেছে। আমি বললাম, আপনার স্ত্রী কি গত হয়েছেন? হ্যাঁ, প্রতিমা আজ 2 বছর হলো মারা গেছে। এখন এই বাড়িতে আমি একটি মাত্র প্রাণী। তবে অনেক ঝি চাকর আছে, তারাই সমস্ত কিছু দেখাশোনা করে। শেষ বয়সটা বেশ ভালোই কেটে যাচ্ছিল। হঠাৎ করেই দেখুন আবার নতুন করে ঝামেলার সৃষ্টি হলো। প্রজারা তো সৌদামিনীর ব্যাপারে কিছু জানে না, কিন্তু আমি তো বুঝতে পারছি সে আবার ফিরে এসেছে। এখন এই বুড়ো বয়সে কি যে করব সেটাই ভেবে উঠতে পারছি না। আমি জমিদার রাধামোহন চাটুর্যেকে আশ্বস্ত করে বললাম, জমিদার মশাই, আপনি কিছু চিন্তা করবেন না। আমি দেখছি কিভাবে এই গ্রামের মানুষকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারি। আপনিই পারবেন আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে। আমি বললাম, চেষ্টা করে দেখতে তো দোষ নেই। আজই পূর্ণিমা, আজ রাতে আমি সমস্ত ব্যাপারটা নিজে ভালোভাবে পরীক্ষা করব, তারপর কাল আপনাকে সবকিছু জানাবো। জমিদার রাধামোহন চাটুর্যে আমার কথায় যেন আশার আলো দেখলেন। তিনি আমাকে বললেন,
আপনি যদি আমার প্রজাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে পারেন, তাহলে এই জমিদারির অর্ধেক আমি আপনাকে দান করব। আমি বললাম, আপনার জমিদারি আপনারই থাকবে। আমি সাধু সন্ন্যাসী মানুষ, আপনার অর্ধেক জমিদারি নিয়ে আমি করব কি? রাধামোহন চাটুর্যে বললেন, তাহলে আপনি যা ভালো বুঝবেন করবেন। তবে বিপদের হাত থেকে আমরা রক্ষা পেলে আপনাকে তো আমি খালি হাতে ফিরিয়ে দিতে পারবো না। সে তখন দেখা যাবে, আগে কাজটা তো করি। জমিদার মশাই আমাকে ধন্যবাদ জানিয়ে চলে গেলেন। রাতে খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম নিয়ে রাত বাড়তেই আমি জমিদার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। চাটুর্যে মশাইকে বলে দিলাম আজ রাতে আমি ঘরে ফিরব না, তিনি যেন চিন্তা না করেন। জমিদার বাড়ি থেকে বেরিয়ে রাস্তার ধারে একটা অর্জুন গাছের আড়ালে গা ঢাকা দিলাম। গাছটার গুঁড়িটা বেশ মোটা হওয়ায় এর আড়ালে কেউ লুকিয়ে থাকলে তাকে রাস্তা থেকে দেখা যায় না। গাছটার একটা দিকে পূর্ণিমার রূপলি আলো পড়লেও বিপরীত দিকটায় ঘন কালো অন্ধকার জমাট বেঁধে আছে। আমি সেই অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে থাকলাম। পূর্ণিমার শুভ্র রূপলি জ্যোৎস্না সমস্ত ধরিত্রীকে আলোকময় করে তুলেছে। হালকা আলো আঁধারির মধ্যে গাছের পাতার ঝলরে ঝিকমিক করছে জোনাকির দল। দূরে কোনো মাঠে মাঝে মাঝে শিয়ালের দল ডেকে উঠছে। অর্জুন গাছের ডালে একটা রাত চড়া পাখি অনবরত ডেকে চলেছে। সব কিছু দেখে মনে হচ্ছে আমি যেন কোনো রূপকথার রাজ্যে এসে উপস্থিত হয়েছি। হঠাৎ রাস্তার মধ্যে একজনকে হেঁটে যেতে দেখে আমার সম্বিত ফিরল। পূর্ণিমার আলোয় স্পষ্ট দেখলাম রাস্তার মধ্যে দিয়ে একজন অল্প বয়সী রমণী হেঁটে যাচ্ছে। মেয়েটাকে দেখে আমার মনে হলো ওই মেয়েটা সেই মেয়েটা নয় যাকে সকালে পুকুরে স্নান করতে গিয়ে দেখেছিলাম। মেয়েটা কিছুটা এগিয়ে যাওয়ার পর আমি তাকে অনুসরণ করে এগোতে লাগলাম। কিছুটা গিয়ে মেয়েটা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তারপর দেখলাম মেয়েটা একটা ঘরের জানালার কাছে গিয়ে কাকে যেন চুপিসারে কিছু বলছে। একটু পরেই সেই ঘর থেকে একজন বছর 25-এর যুবক বেরিয়ে এলো। যুবকটি মেয়েটার সাথে হাঁটতে হাঁটতে গ্রামের শেষে জঙ্গলের দিকে চলল। আমিও ওদেরকে অনুসরণ করে চলতে লাগলাম। কিছুক্ষণ চলার পরে মেয়েটা ও ছেলেটা দুজনে একটা বিশাল পাথরের সামনে দাঁড়িয়ে পড়ল। তারপর দুজনে মিলে পাথরটাকে ধীরে ধীরে ঠেলে সরাতে লাগলো। আমি দূর থেকে দাঁড়িয়ে দেখলাম তাদের ঠেলার জোরে পাথরটা ধীরে ধীরে সরে যাচ্ছে। আমি এতক্ষণ যেটাকে একটা সাধারণ পাথর ভাবছিলাম সেটা কিন্তু আদতেও একটা সাধারণ পাথর নয়। পাথরটা হলো একটা গুহার বন্ধ দ্বার। পাথরটা সম্পূর্ণ সরে যেতেই গুহার মুখটা বেরিয়ে এলো। গুহাটা দেখে আমার মনে পড়ে গেল জমিদার মশাইয়ের মুখে শোনা সেই গুহাটার কথা, যেখানে রাধামোহন চাটুর্যে ও তার বাবা রামকে হত্যা করেছিল। আমি দেখলাম ছেলেটা ও মেয়েটা সেই গুহার ভিতরে ঢুকে গেল। ওরা ভিতরে যাওয়ার কিছু পরেই আমিও সেই গুহাটার মধ্যে প্রবেশ করলাম। গুহার মধ্যে প্রবেশ করা মাত্রই গুহার দুর্ভেদ্য অন্ধকার আমাকে ঘিরে ধরল। একটা ভ্যাপসা মাংস পচা গন্ধ আমার নাকে আসতে লাগলো। আমি বুঝতে পারলাম না এই ঘন অন্ধকারের মধ্যে মেয়েটা ও ছেলেটা গুহার ভিতরে ঢুকলো কিভাবে, আর এই অন্ধকারে গুহার মধ্যে তারা করবেটাই বা কি। আমি এই প্রশ্নের জবাব যদিও কিছুক্ষণের মধ্যেই পেয়ে গেলাম। অন্ধকারের মধ্যে কষ্ট করে কিছুক্ষণ হাঁটার পর আমি গুহার ভিতরের দিকে সামান্য এক টুকরো আলোর ছটা লক্ষ্য করলাম। সেই আলোর ছটাকে লক্ষ্য করে আমি আরো খানিকটা ভিতরে এগিয়ে গেলাম।
কিছুটা এগিয়ে যেতেই আমি স্পষ্ট মেয়েটাকে দেখতে পেলাম। সকালে স্নান করতে গিয়ে আমার দেখা সেই মেয়েটি। মেয়েটা মাটির মধ্যে বসে একটা হোমাগ্নি জ্বালিয়েছে। সেই হোমাগ্নির আলোর ছটা বিচ্ছুরিত হয়ে গুহার চারিপাশকে আলোকিত করে তুলেছে। মেয়েটা হোমাগ্নির সামনে বসে এক মনে মন্ত্র জপ করে চলেছে। মেয়েটার সাথে যে ছেলেটা এসেছিল তাকে ধারে পাশে কোথাও দেখতে পেলাম না। আমি আড়ালে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলাম। মেয়েটা মন্ত্র জপ শেষ করে কি করে সেটা দেখার জন্য। বেশ কিছুক্ষণ কেটে গেল। মেয়েটা তখনও মন্ত্র জপ করে চলেছে। হঠাৎ গুহার মধ্যে অস্ফুট একটা আর্তনাদ শুনতে পেলাম। তখনই আমার চোখ মেয়েটার দিকে গেল। দেখলাম সে আর্তনাদটা শুনে মন্ত্র জপ বন্ধ করেছে। তার মুখে একটা শয়তানি হাসি ফুটে উঠেছে। সে ধীরে ধীরে নিজের জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো। আর্তনাদের শব্দটা যেন ধীরে ধীরে বাড়ছে। শব্দটা গুহার আরো ভিতর থেকে আসছে। যে ব্যক্তি এই আর্তনাদ করছে সেটা ভালোভাবে শুনলে বোঝা যায় ব্যক্তিটি প্রচন্ড ভয়ে এই রকম চিৎকার করছে। মেয়েটা উঠে দাঁড়িয়ে এক পা করে গুহার আরো ভিতরের দিকে এগিয়ে চলতে লাগলো। আমিও দূরত্ব বজায় রেখে তার পিছনে চললাম। কিছুটা যাওয়ার পর লক্ষ্য করলাম গুহাটা দুদিকে বিভক্ত হয়ে গেছে। একটা রাস্তা সোজা গিয়ে অন্ধকারে মিশেছে, অন্য রাস্তাটা ডান দিকে একটু বেঁকে গেছে। আমি দেখলাম মেয়েটা সেই ডান দিকের বেঁকে যাওয়া রাস্তাটার দিকে চলেছে। আমি মেয়েটার পিছনে আর না গিয়ে গুহার দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়লাম। তখনই আমার কানে আবার সেই আর্তনাদের শব্দ ভেসে এলো। আমি আর্তনাদের শব্দটা শুনে বুঝতে পারলাম সেটা ডান দিক থেকেই আসছে। তাই আমি একটু সাবধান হয়ে গেলাম। আমার মনে আশঙ্কা হতে লাগলো এই ডান দিকের বাঁকের পরে যে জায়গাটা রয়েছে সেখানে কেউ রয়েছে। আমি ধীরে ধীরে গুহার ডান দিকের দেওয়াল ঘেঁষে কিছুটা এগিয়ে গেলাম। তারপর দেওয়ালের ওপাশে অতি সন্তর্পণে তাকালাম যাতে কেউ আমাকে দেখতে না পায়। আমি গুহার দেওয়ালের বাঁকের ওপাশে তাকিয়ে দেখলাম বছর 25-এর সেই ছেলেটার হাতগুলো পিছ মোড়া করে বাঁধা রয়েছে। তার পা দুটো দড়ি দিয়ে বাঁধা। সে উবু হয়ে হাঁটু দুটো মাটিতে গেড়ে বসে রয়েছে। মেয়েটাকে দেখলাম। সে ছেলেটার অবস্থা দেখে অম্লান বদনে হা হা করে শয়তানি হাসি হেসে উঠল। তার হাসির শব্দে গুহার নিস্তব্ধতা ভেঙে যেন খান খান হয়ে গেল। সারা গুহাটা যেন তার হাসির শব্দে কেঁপে উঠল। একটু পরে মেয়েটা হাসি থামিয়ে বলল, কিরে, এত চেঁচাচ্ছিলি কেন? তুমি আমাকে কেন এখানে নিয়ে এসেছো? এই জায়গাটা ভালো নয়। কতগুলো কালো কালো ছায়ামূর্তি আমার কাছে এসেছিল। তারা আমাকে বেঁধে ফেলেছে। আমার বাঁধন খুলে দাও, আমার বাঁধনগুলো খুলে দাও। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। না হলে ওই ছায়ামূর্তিগুলো আমাকেও মেরে ফেলবে। কেন? তোর আমাকে আর চাই না? তুই তো আমাকে খুব ভালোবাসিস, তাহলে আমাকে ছেড়ে চলে যেতে চাইছিস কেন? না, আমার তোমাকে চাই না। দয়া করে আমাকে ছেড়ে দাও। দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি বাড়ি যেতে চাই। আমাকে ছেড়ে দাও। দয়া করে আমাকে ছেড়ে দাও। তুই নিশ্চয়ই বাড়ি যাবি, তবে সেটা জমের বাড়ি। ওই দেখ, ওরা আবার আসছে। আমি দেখলাম কতগুলো কালো কালো ছায়ামূর্তি ছেলেটাকে ঘিরে উল্লাসে নৃত্য করছে। মূর্তিগুলো সব কবন্ধ। এদের কারো দেহে মাথা নেই। আমি বুঝতে পারলাম এই মেয়েটা এর আগের কয়েক পূর্ণিমায় যাদের বলি দিয়েছে
এই আত্মাগুলো তাদেরই। জানিস এই আত্মাগুলো সব আমার পোষা। এই যতগুলো আত্মা দেখছিস আমি এদের সকলকে বলি দিয়েছি, তারপর নিজের বশে করে রেখেছি। এই আত্মাদের মধ্যে অনেক আত্মা রয়েছে যারা অনেক পুরানো। আমি পূর্বজন্মে তাদের বলি দিয়েছিলাম। তারপর হঠাৎ আমার মৃত্যু ঘটে। আমার ভাই গোপনে আমাকে হত্যা করে। আমার কাজ অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি আবার ফিরে এসেছি আমার অসম্পূর্ণ থাকা কাজকে সম্পূর্ণ করার জন্য। পূর্বজন্মের প্রতিশোধ নেওয়া এখনো আমার বাকি রয়ে গেছে। আমার প্রেমিককে আমার ভাই হত্যা করেছিল। আমি সঞ্জীবনী তন্ত্রের বলে অন্যের আত্মাকে আমার প্রেমিকের দেহে প্রতিষ্ঠা করে তাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু ভাই সেটা হতে দিল না। সে আমাকে রাতে ঘুমের মধ্যে মেরে ফেলল। আমি ওকে ছাড়বো না। আগের জন্মে পারিনি, কিন্তু এই জন্মে আমি ওকে শেষ করে দেব। ওর বংশকে আমি নির্বংশ করব, তবেই আমার শান্তি। আজ তোকে বলি দিলে আমার 20টা বলি সম্পূর্ণ হয়ে যাবে, আর বাকি থাকবে মাত্র একটা বলি। পরের পূর্ণিমায় সেই বলির কাজ সমাপ্ত হলে আমার প্রেমিক আবার বেঁচে উঠবে। সে অনেক শক্তির অধিকারী হবে। 21টা আত্মার মিলিত শক্তি তার শরীরে বিদ্যমান থাকবে। তাকে কেউ পরাস্ত করতে পারবে না, কেউ করতে পারবে না, কেউ না। তারপর দেখলাম মেয়েটা গুহার দেওয়ালের দিকে এগিয়ে যাচ্ছে। দেওয়ালের দিকে তাকাতেই দেখলাম সেখানে একটা বিশাল আকার খড়গ ঝোলানো রয়েছে। মেয়েটা গিয়ে খড়গটাকে হাতে তুলে নিল। তারপর সেটা নিয়ে ছেলেটার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি মেয়েটার মনের অভীষ্ট বুঝতে পেরে আতঙ্কে শিউরে উঠলাম। ছেলেটা এখনো মাটিতে তেমন ভাবেই হাঁটু গেড়ে বসে রয়েছে। আমি দেখলাম আর চুপ করে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না, তাছাড়া চোখের সামনে একটা মস্ত বড় অঘটন ঘটে যাবে। আমি মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে লাগলাম। সাথে সাথে চোখের সামনে ভোজবাজির মতো একটা ঘটনা ঘটে গেল। মাটিতে উবু হয়ে বসে থাকা ছেলেটা হাত পায়ের বাঁধন খুলে উঠে দাঁড়ালো। তারপর আমার চোখের সামনে দিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে বেরিয়ে চলে গেল। মধুসুন্দরী দেবীর কৃপায় সমস্ত কিছু এত তাড়াতাড়ির মধ্যে ঘটে গেল, যেটা দেখে মেয়েটাও অবাক হয়ে গেল। সে তার অভীষ্টে পৌঁছতে না পেরে রাগে ফুঁসতে লাগলো। তারপর আমার সামনে দিয়ে হনহন করে বেরিয়ে চলে গেল। মেয়েটা বেরিয়ে যাওয়ার কিছু পরেই আমি গুহা থেকে বেরিয়ে ফিরে এলাম। সমস্ত ব্যাপারটা এখন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে। এই মেয়েটাই যে পূর্ব জন্মে সৌদামিনী ছিল তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু এই জন্মে মেয়েটা কোথায় কিভাবে জন্ম নিয়েছে সেটা আমাকে জানতে হবে। হঠাৎ আমার মনে পড়ে গেল সেই ছেলেটার কথা। ছেলেটার বাড়িটা তো আমি চিনি। সে তো মধুসুন্দরী দেবীর কৃপায় মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছে। তার বাড়ি একবার আগামীকাল ভোরেই যেতে হবে। সে নিশ্চয়ই বলতে পারবে মেয়েটা কে। পরের দিন খুব ভোরে আমি ওই ছেলেটার বাড়ি গেলাম। বাড়িতে ঢুকতেই দেখলাম বাড়ির মেয়েরা সকলে কান্নাকাটি করছে। আমি বুঝতে পারলাম ছেলেটা আর জীবিত নেই। মেয়েটার হাতে বলি হওয়া থেকে মধুসুন্দরী দেবী তাকে বাঁচিয়ে দিলেও ছেলেটার শেষ রক্ষা হয়নি। মেয়েটা তাকে ঘরে এসে ঠিক শেষ করে দিয়ে গেছে। আমি ছেলেটার বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলাম, বাড়িতে সকলে কান্নাকাটি করছে কেন? বাড়িতে কি কিছু হয়েছে?
লোকটা প্রথমে আমার কাছে এসে কেঁদে পড়ল, তারপর বলল, আমার ছেলে উদয় আজ 2 দিন হলো শহর থেকে কাজের ছুটি নিয়ে গ্রামে এসেছিল। গত রাতে উদয় বাইরের দিকের ঘরটায় শুয়েছিল। হঠাৎ শেষ রাতের দিকে আমরা তার প্রচন্ড জোরে চিৎকার শুনতে পাই। সাথে সাথে আমি এবং ওর মা উদয়ের ঘরের দিকে ছুটে যাই। ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করা ছিল। ঘরের ভিতর থেকে উদয়ের চিৎকার শোনা যাচ্ছিল। আমরা দরজায় জোরে জোরে ধাক্কা দিতে লাগলাম, কিন্তু দরজা কোনো মতে খুলল না। শেষে উপায় না পেয়ে গ্রামের কিছু ছেলে ছোকরাকে ডেকে নিয়ে এলাম। তারা এসে দরজা ভেঙে ফেলল। ঘরের ভিতরে ঢুকে দেখলাম উদয় মরে পড়ে আছে। তার সারা দেহে আঘাতের কোনো চিহ্ন নেই, শুধুমাত্র মাথাটা কে যেন মুচড়ে ঘুরিয়ে দিয়েছে। এই বলে উদয়ের বাবা আবার কাঁদতে লাগলো। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, যা হওয়ার হয়ে গেছে। আপনি আপনার ছেলের শ্রাদ্ধ শান্তি ভালোভাবে করুন, যাতে তার আত্মা শান্তি পায়। উদয়ের বাবা কিছু না বলে কাঁদতে লাগলেন। আমি জমিদার বাড়িতে ফিরে এলাম। তারপর পুকুরে স্নান করতে গেলাম। স্নান করতে গিয়ে দেখি সেই মেয়েটা আবার মাটির কলসি করে পুকুরে জল ভরছে। আমি মেয়েটাকে দেখা মাত্রই পুকুর পাড়ে শিমুল গাছটার আড়ালে লুকিয়ে পড়লাম। মেয়েটা আমাকে দেখতে পায়নি। কিছুক্ষণ পরে মেয়েটা জল নিয়ে চলে গেল। আমি পুকুর পাড় থেকে দাঁড়িয়ে লক্ষ্য করতে লাগলাম মেয়েটা কোন দিকে যাচ্ছে সেটা দেখার জন্য। মেয়েটা কলসি ভর্তি জলটা নিয়ে গ্রামের শিব মন্দিরের দিকে চলে গেল। মেয়েটা চলে গেলে আমি স্নান সারলাম। তারপর প্রতিদিনের অভ্যাস মতো স্নানের পর সূর্য প্রণাম জপ সেরে জমিদার বাড়িতে ফিরলাম। জমিদার বাড়িতে সকালে অল্প ফলমূল গ্রহণ করে শিব মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। শিব মন্দিরে গিয়ে প্রথমে বাবা ভোলানাথকে দর্শন করলাম। মন্দিরে ভক্তের বেশি আসা যাওয়া নেই। পুরোহিত মশাই একা মন্দিরের দাওয়ায় বসেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, বাবাকে আগে তো কোনোদিন এই গায়ে দেখিনি, তা আজই আগমন বুঝি? আগে না, আমি আজ 2 দিন হলো এই গ্রামে এসেছি। তা বাবা, আপনি কোথায় আস্তানা গেড়েছেন সেটা যদি বলতেন তাহলে আমার ওই মেয়েকে নিয়ে একবার আপনার আশীর্বাদ নিতে যেতাম। আস্তানা বলতে জমিদার রাধামোহন বাবু আমাকে তার প্রাসাদে একটা ঘরে থাকতে দিয়েছেন। আরে বলেন কি, আপনি জমিদার বাড়িতে এসে উঠেছেন? রাধামোহন বাবুই আপনাকে এনেছেন নিশ্চয়ই। না না, উনি আমাকে আনেননি। পরশুদিন রাতে আমি গ্রামের শেষে আমতলায় এসে আস্তানা গেড়েছিলাম। জমিদার মশাই প্রজাদের মুখে আমার আসার খবর শুনে রাতে নিজে আমতলায় গিয়ে আমাকে ডেকে এনে তার বাড়িতে আশ্রয় দেয়। জমিদার রাধামোহন চাটুর্যে লোকটা খুব ভালো। সাধু সজ্জনের প্রতি তার যেমন অগাধ ভক্তি, সেই রকম প্রজাদেরও তিনি নিজের সন্তানের মতো ভালোবাসেন। কিন্তু তার কপালে সুখ নেই। তার সারাটা জীবন প্রায় দুঃখ করেই কেটে গেল। হঠাৎ এ কথা বলছেন কেন? জমিদার মশাইয়ের এত দুঃখ কিসের? তাহলে শুনুন আমি কেন এই কথা বলছি। জমিদার রাধামোহন চাটুর্যে তখন যুবক। তার বাবা রাঘবেন্দ্র চট্টোপাধ্যায় তখন জমিদারি দেখাশোনা করতেন। সেই সময় হঠাৎ এই গ্রামে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। প্রতি পূর্ণিমায় গ্রামের একজন করে যুবক
নিখোঁজ হয়ে যেতে থাকে। জমিদার মশাই ব্যাপারটাকে খতিয়ে দেখেন। তিনি একজন তান্ত্রিককে ঘরে আনেন। তান্ত্রিক সমস্ত কিছু দেখে বলে, জমিদার মশাইয়ের কন্যার মধ্যেই ছোট থেকে একটা ভয়ঙ্কর অশুভ শক্তি বাসা বেঁধে আছে। এই অশুভ শক্তিকে তাড়ানো অসম্ভব ব্যাপার। তখন জমিদার রাঘবেন্দ্র চট্টোপাধ্যায় প্রজাদের কথা ভেবে তার ছেলে রাধামোহনকে আদেশ করেন তার মেয়েকে মেরে ফেলতে। রাধামোহন বাবুও তার বাবার কথা অমান্য না করে তার বোনকে হত্যা করেন। একবার ভাবুন তো, নিজের বোনকে হত্যা করতে একজন দাদার কেমন লাগবে? এই ঘটনা আপনি জানলেন কিভাবে? আমি জমিদার বাড়ির কুলপুরোহিত। জমিদার বাড়িতে যা কিছু ঘটে সেটা আর কেউ জানতে না পারলেও আমরা ঠিক সেই কথা জানতে পারি। আমার বয়স তখন কত হবে, ওই 12 বছর। আমি বাবার মুখে সমস্ত ঘটনাটা শুনেছিলাম। আমি বুঝলাম পুরোহিত মশাই ঘটনাটা জানলেও পুরোটা জানেন না। রামুর ব্যাপারে তো তিনি কিছুই জানেন না, যদিও সেটা না জানারই কথা। ওই ঘটনা তো বর্তমানে রাধামোহন চাটুর্যে আর আমি ছাড়া কেউই জানে না। আমি বললাম, তারপর কি হলো? রাঘবেন্দ্র বাবুর মেয়ের মৃত্যু হতেই গ্রামে প্রতি পূর্ণিমায় মানুষ হারিয়ে যাওয়া ব্যাপারটা বন্ধ হয়ে যায়। এর কয়েক বছর পরে রাধামোহন বাবুর বিয়ে হয়। রাধামোহন বাবুর বিয়ের পরের বছরই রাঘবেন্দ্র বাবু ও তার স্ত্রী কলেরায় মারা যান। জমিদারির সমস্ত ভার এসে পড়ে রাধামোহন বাবুর উপর। রাধামোহন বাবুর বিয়ের 2 বছর পর তার একটা সন্তান হয়, কিন্তু সন্তানটি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে মারা যায়। তারপর বেশ কয়েকবার গিন্নিমা সন্তান সম্ভবা হন, কিন্তু গর্ভেই সন্তান নষ্ট হয়ে যায়। এরপর বহু জায়গায় দেখিয়ে শেষমেশ জমিদার বাবুর 2টো যমজ ছেলে হয়। ছেলেগুলো একটু বড় হতেই জমিদার বাবু তাদের কলকাতায় পাঠিয়ে দেন পড়াশোনার জন্য। ছেলেগুলো কলকাতায় পড়তে পড়তে ওইখানেই চাকরি পেয়ে যায়। তারা সেখানেই নিজেদের পছন্দের মেয়েকে বিয়ে করে। আগে মাঝে মধ্যেই 2 ভাই গ্রামে আসতো বাবা মায়ের সাথে দেখা করতে। এখন বেশ কয়েক বছর হলো তারাও আর গ্রামে আসে না। বছর 2 আগে যখন গিন্নিমা পরলোক গমন করলেন, তখন তাদের খবর দেওয়া হয়েছিল, কিন্তু 2 ভাইয়ের কেউই এলে না। জমিদার বাবু শেষ বয়সে এসে এখন মনে মনে একদম ভেঙে পড়েছেন। তার জমিদারি দেখাশোনারও কেউ নেই। এর উপর আবার বেশ কয়েক মাস হলো গ্রামে হঠাৎ করে সেই পুরনো উপদ্রব শুরু হয়েছে। জমিদার মশাই বড় দুশ্চিন্তায় পড়ে গেছেন। তার পাশে দাঁড়ানোরও কেউ নেই। তার সময় এখন খুব খারাপ যাচ্ছে। আমি বললাম, ঠিকই বলেছেন, জমিদার বাবুর সময় বেশ খারাপ যাচ্ছে। তবে কিছু তো করার নেই, সবকিছু অদৃষ্টের খেলা। পুরোহিত মশাই বলল, চলুন না, একবার আমার বাড়ি একটু বসে চা খেয়ে যাবেন, আর আমার মেয়ে কাবেরীকেও একটু আশীর্বাদ করে যাবেন। এই তো এই মন্দিরের পাশেই আমাদের বাড়ি। আমি পুরোহিত মশাইয়ের কথায় আর না করলাম না, কেননা আমার কেন জানি না মনে হচ্ছিল পুরোহিত মশাইয়ের মেয়ে কাবেরী হলো সেই মেয়ে যাকে আমি গত রাতে ওই বন্ধ গুহায় এবং 2 দিন ভরে পুকুরে জল নিতে দেখেছি। আমি পুরোহিত মশাইয়ের বাড়ি গেলাম। তার স্ত্রী আমাকে চা করে দিলেন, কিন্তু তার মেয়ে কাবেরী কোনো মতে আমার কাছে আসতে চাইছিল না।
শেষে অনেক করে পুরোহিত মশাই আমার কাছে তাকে নিয়ে এলেন। আমি তো মেয়েটাকে দেখা মাত্রই চিনতে পারলাম। মেয়েটার চোখে আমার চোখ পড়তেই আমি দেখলাম সে ক্রোধান্বিত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখের দৃষ্টি যেন আমাকে এই গ্রাম থেকে চলে যেতে বলছে। আমি মেয়েটাকে দেখা মাত্রই বুঝতে পারলাম এই মেয়েটা কোনো সাধারণ মেয়ে নয়, এটা স্বয়ং কালকর্ণী যক্ষিণী। এর ক্ষমতা অসীম, কিন্তু আমিও হটবার পাত্র নই। এর সন্ধান যখন একবার পেয়েছি তখন এই ঘটনার শেষ আমি দেখে ছাড়ব। আমি এই যক্ষিণীকে দমন করে এই গ্রামকে বিপদমুক্ত করবই। পুরোহিত মশাইয়ের বাড়ি থেকে ফিরে দেখলাম রাধামোহন বাবু একটা কাঠের আরাম কেদারায় হেলান দিয়ে কড়ি কাঠের দিকে চেয়ে আছেন। আমি ওনার কাছে গিয়ে বললাম, কি ভাবছেন জমিদার বাবু? প্রতি পূর্ণিমায় যে একজন করে মানুষ হারিয়ে যাচ্ছে, এই বিপদ থেকে কিভাবে নিষ্কৃতি পাওয়া যায়, তাই তো? আমার কথায় জমিদার মশাইয়ের সম্বিত ফিরে এলো। তিনি বললেন, আপনি তো দেখছি সব কিছু বুঝতে পারেন। এটা বুঝতে পারা তেমন কিছু বড় ব্যাপার নয়। একটা সাধারণ মানুষও এখন আপনার চিন্তার কারণ অনায়াসে বলে দিতে পারবে। তবে আপনাকে একটা ভালো খবর জানিয়ে রাখি, এই মহেশপুর গ্রামে আর কিছু দিনের মধ্যে আবার শান্তি ফিরে আসবে। আমি এই মহেশপুর গ্রামের মানুষকে বিপদের হাত থেকে বাঁচানোর উপায় বের করে ফেলেছি। জমিদার মশাই আমার কথা শুনে তড়াক করে লাফিয়ে উঠে আনন্দের সহিত বললেন, কি আপনি উপায় বের করে ফেলেছেন সাধু বাবা? কি উপায় ভেবেছেন সে কথা আমাকেও বলুন, আমি শুনে একটু শান্তি পাই। না, সেটা এখন বলা সম্ভব নয়। সময় হলে সব কিছু নিজের চোখে দেখতে পাবেন। আগে থেকে কিছু বলা যাবে না। রাধামোহন চাটুর্যে আমার কথায় সামান্য ভেঙে পড়লেও তার মুখ দেখে বুঝলাম তার মনের ভিতরের চিন্তা যেন অনেকাংশে দূর হয়ে গেছে। আমি জমিদার বাবুকে বললাম, আপনাদের কুলপুরোহিত শিবশঙ্কর পণ্ডিতকে একবার আসতে বলুন, আমার ওনার সাথে কিছু কথা আছে। আপনি শিবশঙ্কর পণ্ডিতকে চেনেন? হ্যাঁ, একটু আগেই তার সাথে আমার পরিচয় হয়েছে। তাকে একবার এই বাড়িতে আসতে বলুন, তার সাথে আমার দরকারি কিছু কথা আছে। রাধামোহন চাটুর্যে সাথে সাথে পুরোহিতের বাড়ি পেয়াদা পাঠিয়ে দিলেন। কিছু পরেই পুরোহিত মশাই এলেন। আমি তাকে একটা ঘরে নিয়ে গেলাম। জমিদার বাবুও আমাদের সাথে গেলেন। আমি কোনো প্রকার গৌরচন্দ্রিকা না করে পুরোহিত মশাইকে সোজাসুজিভাবে বললাম, ঠাকুর মশাই, আপনার মেয়ে কাবেরী কোনো সাধারণ মেয়ে নয়। সে একটা যক্ষিণী। সে পূর্বজন্মে সৌদামিনী ছিল। পূর্বজন্মে তার কিছু কাজ অসমাপ্ত থেকে যাওয়ায় সে আবার এই পৃথিবীতে ফিরে এসেছে। আমার কথা শুনে দেখলাম জমিদার রাধামোহন চাটুর্যে অবাক হয়ে গেছে। শিবশঙ্কর পণ্ডিত বললেন, এসব আপনি কি উল্টোপাল্টা কথা বলছেন? আমার মেয়ে কাবেরী কোনদিন যক্ষিণী হতে পারে না। হ্যাঁ, এটা সম্ভব হতো না যদি সে সত্যি আপনার মেয়ে হতো। কিন্তু আপনার স্ত্রী তো বন্ধা। আপনাদের নিজের তো কোনো ছেলে মেয়ে নেই। আপনি কাবেরীকে জঙ্গল ধারে কুড়িয়ে পেয়েছিলেন। আপনি আপনার মেয়ের ব্যাপারে সব কিছুই জানেন, কিন্তু কারো কাছে কিছু প্রকাশ করেননি। কি ঠাকুরমশাই, আমি ঠিক বলছি তো? আমার কথা শুনে শিবশঙ্কর পণ্ডিত কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেলেন। কিছুক্ষণ চুপ করে থাকার পর তিনি বললেন, আপনি আপনার ক্ষমতা বলে যখন সবকিছু জানতে পেরেছেন, তখন আপনাকে নতুন করে বলার মতো আর কিছুই নেই। কিন্তু শত খারাপ হোক, কাবেরী তো আমার নিজের মেয়ের মতো। তাকে সেই ছোট্ট থেকে মানুষ করেছি। একজন বাবা হয়ে নিজের মেয়ের খারাপ গুণের কথা সকলের কাছে কিভাবে বলি বলুন তো? তাই বলে ঠাকুর মশাই আপনি নিজের মেয়ের দোষ ঢাকতে?
এতগুলো নিরীহ মানুষের মৃত্যু চোখের সামনে ঘটতে দেখে চুপ করে থাকবেন? আর কাউকে না বলুন, আমাকে তো আপনি আপনার মেয়ের ব্যাপারে বলতে পারতেন। আমি বললাম, এখন শুধু শুধু নিজেদের মধ্যে বচসা বাড়িয়ে লাভ নেই। আমি একটা উপায় বের করেছি, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। কি সেই উপায়? আমি যদি ওই গুহার ভিতরে গিয়ে রামুর কঙ্কালকে খুঁজে বের করে তাকে আগুন জ্বালিয়ে ভস্মীভূত করে দিই, তাহলেই গ্রামে আবার শান্তি ফিরে আসবে। কিন্তু কাবেরী বাঁচবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নেই। কেননা কাবেরী যেহেতু রামুকে ভালোবাসত, তাই রামুর দেহে পুনরায় জীবনদান করার জন্য সে পৃথিবীতে ফিরে এসেছিল। এখন যদি রামুর আত্মার সদ্গতি প্রাপ্তি হয়, তাহলে কাবেরীর এই পৃথিবীতে মনুষ্য রূপে বেঁচে থাকার কোনো মানে আর থাকবে না। তাই তখন সে নিজেই নিজেকে শেষ করে ফেলতে পারে। তারনাথের কথা শেষ হতে না হতেই আমি তাকে জিজ্ঞাসা করলাম, এটাও কি সম্ভব? কেউ যদি মনের কিছু অপূর্ণ ইচ্ছা এবং অপূর্ণ কিছু কাজ রেখে মৃত্যুবরণ করে, তাহলে কি পরবর্তীতে সে আবার সেই কাজ সম্পূর্ণ করার জন্য সে পৃথিবীতে ফিরে আসতে পারে? না, সাধারণ মানুষদের ক্ষেত্রে এটা সম্ভব নয়। কিন্তু সৌদামিনী যেহেতু একটা যক্ষিণী ছিল, তাই সে নিজের ইচ্ছে মতো আবার ফিরে এসেছিল। আসলে এই সব যক্ষিণী, পদ্মিনী, নটিনী, এদের সাথে স্বর্গের দেবতাদের কোনো সংযোগ নেই। এদের নির্দিষ্ট একটা লোক আছে যেখানে এরা বসবাস করে। বেশিরভাগ তান্ত্রিক এদেরকে নিজের স্বার্থ সিদ্ধির কাজে ও অপরের ক্ষতি করার কাজে ব্যবহার করে থাকে। সাধারণত নিম্ন মার্গের সাধকেরা এদের তপস্যা করে থাকে। যাক, সেই সব কথা ছাড়ো। তারপর কি হলো সেটা শোন। সেই দিন সন্ধ্যা নামার পর আমি, জমিদার রাধামোহন চাটুর্যে, শিবশঙ্কর পণ্ডিত ও আরও কিছু লোকজন সেই গুহার উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সকলের হাতে একটা করে মশাল জ্বলছে। আমি সাথে আমার ঝোলাটা নিয়েছি। সেখানে বেশ কিছু তন্ত্রক্রিয়ার সামগ্রী রয়েছে। আমি সব রকমভাবে প্রস্তুত হয়ে এসেছি। যক্ষিণী যদি এসে তার বল প্রয়োগ করে আমাদের কাজে বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তখন তাকে আমাকে প্রতিহত করতে হবে। তাই সেই ব্যবস্থা আগে থেকেই করে এসেছি। দেখতে দেখতে আমরা গুহার কাছে পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে থাকা লোকগুলো ঠেলে গুহার মুখের পাথরটা সরিয়ে দিল। আমরা সকলে মশাল হাতে গুহার ভিতরে প্রবেশ করলাম। বেশ কিছুটা ভিতরে এগিয়েছি, হঠাৎ আমাদের সকলের শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। আমি বুঝলাম গুহার ভিতরে আগুন জ্বালানোর ফলে প্রাণবায়ুর অভাব ঘটেছে। এই অবস্থায় গুহার ভিতরে প্রবেশ করা খুব বিপজ্জনক। তাই আমি সকলকে বললাম যত তাড়াতাড়ি সম্ভব গুহার বাইরে বেরিয়ে যেতে। কিন্তু গুহা থেকে বেরোতে গিয়ে দেখি অবাক কাণ্ড। গুহার মুখটা কে যেন পাথর দিয়ে বন্ধ করে দিয়েছে। আমাদের সঙ্গে থাকা জমিদার বাবুর লোকজনেরা অনেক চেষ্টা করলো পাথরটা ঠেলে সরানো, কিন্তু তারা অসফল হলো। পাথর ঠেলে অবশেষে তারা হাঁপিয়ে উঠল। এদিকে গুহায় প্রাণবায়ু ক্রমশ শেষ হয়ে আসায় তাদের প্রচণ্ড রকম শ্বাসকষ্ট হতে শুরু করলো। এই রকম সংকটজনক অবস্থায় পড়ে জমিদার বাবু ও শিবশঙ্কর পণ্ডিত চিৎকার করতে শুরু করলো, কেউ আছো? বাঁচাও! দয়া করে গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। দয়া করে গুহার মুখের পাথরটা সরিয়ে দাও। আমি দেখলাম আর কোনো উপায় নেই। এই রকম ভাবে আর কিছু সময় আবদ্ধ থাকলে মৃত্যু অবধারিত। গুহার মুখটা পাথর দিয়ে কে বন্ধ করেছে সেটা আমার বুঝতে বাকি নেই। যক্ষিণী যে আমাদের এখানে আসার খবর পেয়ে গেছে সেটা আমি নিশ্চিত। আমি আর কাল বিলম্ব না করে মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তিনি একমাত্র পারেন আমাদের এই বিপদের হাত থেকে রক্ষা করতে। বেশ কিছুক্ষণ কাটল।
সকলে তখন প্রাণবায়ুর অভাবে হাঁপাতে শুরু করে দিয়েছে। হঠাৎ পাথরটা নড়ে উঠল, তারপর সেটা আস্তে আস্তে সরতে শুরু করলো। পাথরটা সম্পূর্ণ সরে যেতেই আমরা সকলে গুহার বাইরে বেরিয়ে এলাম। গুহার বাইরে বেরিয়ে একটু হাঁপ ছেড়ে রাধামোহন চাটুর্যে বলল, পাথরটাকে ঠেলে সরালো। কাউকে তো আশেপাশে দেখতে পাচ্ছি না। আমি বললাম, কে সরিয়েছে সেটা নাই বা জানলেন। সকলে ভগবানকে স্মরণ করুন, তার অশেষ কৃপায় সকলে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন। জমিদার বাবু বললেন, তাহলে এখন কি করণীয়? গুহার ভিতরে গিয়ে রামুর কঙ্কালটা কে খুঁজে বের করবে? আমি এবং আপনি গুহার ভিতরে যাব, বাকি সকলে গুহার বাইরে থাকবে। আমি সঙ্গে থাকবো শুনে জমিদার বাবু আমার প্রস্তাবে আপত্তি করলেন না। দুজনে একটা মশাল নিয়ে কিছুক্ষণ পর গুহার ভিতরে প্রবেশ করলাম। এবার আর কোনো শ্বাসকষ্ট হলো না। আমি জমিদার বাবুকে নিয়ে গুহার সেই বাঁকটার কাছে হাজির হলাম। তারপর জিজ্ঞাসা করলাম, দেখুন তো, চিনতে পারছেন জায়গাটা? একটু একটু মনে পড়ছে, আসলে অনেক দিন আগে এসেছি তো, তাই ঠিক মনে নেই। আমি জমিদার বাবুকে বললাম, আমাদের এই গুহার মধ্যে কোথায় রামুর কঙ্কাল রাখা আছে সেটা খুঁজে বার করতে হবে। আমি ও জমিদার বাবু ডান দিকের বাঁকটা ঘুরলাম, তারপর সেই ফাঁকা জায়গাটায় গিয়ে পড়লাম। আমরা সেখানেও থামলাম না, আরো ভিতরের দিকে এগিয়ে চললাম। তারপর হঠাৎ একটা বিশাল আয়তকার কাঠের বাক্স আমাদের চোখে পড়ল। বাক্সটা লম্বায় প্রায় 6 ফুট, প্রস্থে 3 ফুটের মতো। বাক্সটার গায়ে একটা তালা ঝুলছে। আমি জমিদার বাবুর হাতে মশালটা ধরিয়ে বাক্সটার দিকে এগিয়ে গেলাম। পাশেই একটা ছোট্ট পাথর পড়েছিল, সেটা দিয়ে তালাটায় বেশ কিছুবার আঘাত করতেই গুহার ভিতরে প্রচন্ড ঝড় শুরু হলো। ঝড়ের ফলে আমাদের মশাল নিভে গেল। অমনি চারিদিকে ঘন কালো অন্ধকার নেমে এলো। জমিদার বাবু ভয়ে চিৎকার করে আমাকে ডাকতে লাগলেন, আপনি কোথায়? কিছু তো দেখতে পাচ্ছি না। বাতাসের গতি ক্রমশ বাড়ছে, মনে হচ্ছে আমাদের উড়িয়ে নিয়ে চলে যাবে। আমি বললাম, কোনো ভয় পাবেন না, মাটির মধ্যে শুয়ে পড়ুন। হ্যাঁ, ঠিক আছে। আমি দেখলাম সত্যি ঝড়ের গতি যেভাবে বেড়ে চলেছে তাতে আর সোজা হয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হচ্ছে না। মনে হচ্ছে এখনই আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। গুহার ভিতরে এই রকম ঝড় অস্বাভাবিক ব্যাপার। কোনো খারাপ শক্তি আমাদের কাজে বাধা দেওয়ার জন্য যে এই ঝড় সৃষ্টি করেছে সেইটা নিশ্চয়ই তোমাদেরকে আর বলে বোঝাতে হবে না। আমি এই ঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আবার মধুসুন্দরী দেবীকে স্মরণ করলাম। তিনি সাথে সাথে আমাকে কৃপা করলেন। ধীরে ধীরে ঝড়ের গতি কমতে লাগলো। কিছুক্ষণ পর যখন ঝড়ের গতি একেবারে কমে গেল, তখন আমরা মশালটাকে আবার কোনো রকমে জ্বালালাম। মশাল জ্বালাতেই সেই আলোয় আমরা দেখলাম বাক্সটা আগলে বসে আছে কাবেরী। কিন্তু কাবেরীর এখন আর সেই মনুষ্য রূপ নেই। সে এখন যক্ষিণী রূপে বাক্সটা আগলে বসে রয়েছে। আমি কালকর্ণী যক্ষিণীকে দেখা মাত্রই চিনতে পারলাম। এর গাত্রবর্ণ ঘন কৃষ্ণকার, মাথার দুপাশে দুটো কান কলা দ্বারা শোভিত, ধূসর কেশগুচ্ছ তার পিঠে ঝুলে পড়েছে, মুখের দুপাশে দুটো ধারালো দাঁত বেরিয়ে এসেছে। আমি তাকে দেখে বললাম, তুই বাক্সটার কাছ থেকে সরে যা, আমি দেখতে চাই বাক্সটার মধ্যে কি এমন জিনিস লুকানো আছে। যক্ষিণী বলল, না 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 না, আমি সরব না। দেখি তুই আমাকে কিভাবে সরাতে পারিস।
আমি এবার নিজের ক্ষমতা প্রয়োগ করলাম। মন্ত্র শক্তি দিয়ে আমি তাকে বেঁধে ফেললাম। সে অনেক চেষ্টা করতে লাগলো, কিন্তু মন্ত্র কেটে বেরিয়ে আসতে পারল না। আমি আবার পাথরটা দিয়ে বাক্সর তালাটা ভাঙতে লাগলাম। যক্ষিণী হুঙ্কার দিতে লাগলো, খবরদার, ওই বাক্সটা খুলবি না, নাহলে তোকে শেষ করে দেব। যক্ষিণী মুখে যাই বলুক না কেন, আমি তো জানি সে আমার কিচ্ছু করতে পারবে না। কিছুক্ষণের মধ্যেই আমি বাক্সর তালাটা ভেঙে ফেললাম। তারপর বাক্সর ডালাটা খুললাম। বাক্সের ডালাটা তুলতেই সেটার ভিতর থেকে একটা কাপড় জড়ানো পুরনো মমি বেরিয়ে এলো। আমি মমিটাকে বাক্স থেকে বের করতে যাব, তখনই আবার যক্ষিণী চেঁচিয়ে উঠল, খবরদার, ওটা চুরি না। আমি তার কথা শুনলাম না। মমিটাকে বাক্সর বাইরে বের করে নিয়ে এলাম। তারপর মমিটার উপর ভালো করে মদ ঢেলে দিলাম। এরপর জমিদার বাবুকে বললাম মশালের আগুনটা মমির মধ্যে ধরিয়ে দিতে। আমার কথা শুনে কালকর্ণী যক্ষিণী এবার প্রার্থনার স্বরে বলল, দয়া করে এই কাজ করিস না। আমার এত দিনের পরিশ্রম, আশা সব কিছু নষ্ট হয়ে যাবে। তোকে মিনতি করছি, তুই মমিটাকে আগুনে পোড়াস না। আমি তোকে অনেক ধন দৌলত দেব। এই গুহার মধ্যে লুকায়িত রত্ন ভাণ্ডার রয়েছে। আমি তোকে এই রত্ন ভাণ্ডারের মালিক করে দেব। তাও তুই এই মমিটাকে পোড়াস না। আমি যক্ষিণীর কোনো অনুরোধ শুনলাম না। আগুন ধরিয়ে দিলাম মমিটাতে। মমিটাকে আগুনে জ্বলতে দেখে কালকর্ণী যক্ষিণী হাউ মাউ করে কেঁদে উঠল। তারপর সে বলল, যাকে পুনর্জীবন দান করতে এই পৃথিবীতে আবার ফিরে এলাম, সে যদি না থাকলো, তাহলে আমার এই জীবন রেখে আর লাভ কি? রামু, তুমি আমাকে এই পৃথিবীতে তপস্যার দ্বারা আহ্বান করেছিলে। তুমি মানুষ হলেও তোমাকে আমি সত্যিকারের ভালোবেসেছিলাম। তাই তোমার মৃত্যুর পরও তোমার পুনর্জীবন লাভের জন্য আমি এতগুলো মানুষের বলি দিলাম, যাতে তুমি আবার বেঁচে ওঠো। স্বপ্ন দেখেছিলাম তুমি আমি অনেক দিন এই পৃথিবীতে একসাথে থাকবো, কিন্তু এই সমাজ স্বার্থপর নিষ্ঠুর মানুষগুলো আমাদের এক হতে দিল না। হেরে গেল আমাদের ভালোবাসা। এই বলে কালকর্ণী যক্ষিণী কি যেন একটা মন্ত্র পড়ল। তারপর এক মুঠো ধুলো হাতে তুলে নিয়ে মাথায়, বুকে আর পায়ে অল্প করে মাখিয়ে নিল। অমনি তার দেহটা ধীরে ধীরে হাওয়ায় মিলিয়ে যেতে লাগলো। কাবেরী অর্থাৎ কালকর্ণী যক্ষিণীর দেহ হাওয়ায় মিলিয়ে যেতে দেখে আমার শিব শঙ্কর পণ্ডিতের জন্য মায়া হলো। তিনি এই মুহূর্তে এখানে থাকলে যে কি হতো সেটা স্বয়ং ঈশ্বরই জানেন। কালকর্ণী যক্ষিণীর আত্মহননের পর জমিদার মশাই আমাকে বললেন, সাধু বাবা, যক্ষিণী যে বলছিল এই গুহার মধ্যে অনেক ধনরাশি লুকায়িত রয়েছে, সেইগুলো খুঁজে দেখবেন কি? সেগুলো পাওয়া গেলে মহেশপুর গ্রামের কল্যাণ ও আমার গরিব প্রজাদের অনেক মঙ্গল হতো। আমি বললাম, আপনার যখন এত ইচ্ছা তখন একবার খুঁজে দেখা যাক, যদি কিছু পাওয়া যায়। চলুন, গুহার বাইরে গিয়ে আগে আপনার লোকজনদের ও শিবশঙ্কর পণ্ডিতকে সমস্ত ব্যাপারটা খুলে বলি।
তারপর না হয় ধনরাশি অভিযান শুরু করা যাবে। আমার কথা মতো গুহার বাইরে এসে জমিদার মশাই সকলকে ভিতরে ঘটে যাওয়া ঘটনার সার সংক্ষেপ ব্যক্ত করলেন। সব শোনার পর দেখলাম শিবশঙ্কর পণ্ডিতের মনটা একটু দুঃখিত হয়ে গেল। তারপর আমরা সকলে মিলে গুহার ভিতরে প্রবেশ করলাম লুকিয়ে থাকা রত্ন ভাণ্ডারের সন্ধানে। সকলে মিলে অনেক খোঁজাখুঁজি করার পর শেষে জমিদার মশাই নিজেই সেই রত্ন ভাণ্ডারের হদিশ পেলেন। সে কি বিপুল রত্ন ভাণ্ডার, তোমাদের সেটা বলে বোঝাতে পারবো না। জমিদার মশাই তো এত ধনরত্ন পেয়ে অনেক খুশি হলেন। লোকজন দিয়ে সমস্ত রত্ন রাশি সেই দিন রাতে বাড়িতে আনানো হলো। পরের দিন সকালে জমিদার মশাই ঘোষণা করে দিলেন তিনি প্রত্যেক প্রজাকে অর্থ দান করবেন যাতে কারো কোনো দুঃখ কষ্ট না থাকে। তিনি করলেনও তাই। সকল প্রজাকে তিনি অনেক অর্থ প্রদান করলেন। তিনি প্রজাদের কাছে ঘোষণা করলেন, আমি এই গ্রামে তোমাদের সকলের জন্য হাসপাতাল, বিদ্যালয়, খেলার মাঠ, পুকুর আরো যা যা প্রয়োজন সকল কিছু নির্মাণ করে দেব, যাতে আগামী ভবিষ্যতে তোমাদের আর কোনো রকম কষ্ট না হয় একটুও। সকলে রাধামোহন চাটুর্যের নামে জয়গান করতে লাগলো। দিনের বেলায় সবকিছু মিটে গেলে রাতের বেলায় তিনি আমার ঘরে এসে বললেন, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। আপনি আমার প্রজাদের জন্য, ওই গ্রামের জন্য অনেক করেছেন। বলুন বলুন আপনি কি চান? আমি বললাম, আপনি সকলের সাথে মিলেমিশে খুশিতে থাকুন, এটাই আমার কাছে আমার বড় পাওয়া। আপনার প্রজাদের ভাগ্য ভালো, তাই আপনার মতো একজন মানুষকে জমিদার হিসাবে পেয়েছে। আপনি ওদের যেভাবে সন্তান স্নেহে ভালোবাসেন, সেটা একজন দায়িত্ববান পিতার থেকে কিছু কম নয়। রাধামোহন বাবু বললেন, দয়া করে আমাকে এই কথা বলে লজ্জা দেবেন না। আমি আর দায়িত্ববান পিতা হতে পারলাম কোথায়? শুনেছেন তো, আমার ছেলেরা কেউ আমার খবর নিতে এই গ্রামে আসে না। ওদের মা মারা যাওয়ার সময় এতবার আসার জন্য দুই ভাইকে চিঠি লিখলাম, কিন্তু দুজনের মধ্যে কেউ এলো না। ওদেরকে হয়তো ছোটবেলায় সেই রকম ভাবে স্নেহ ভালোবাসা দিয়ে উঠতে পারিনি। অল্প বয়সে কলকাতায় পড়তে পাঠিয়ে দিয়েছিলাম, তাই হয়তো ওরাও আমাকে এখানে একা ফেলে রেখে দিয়েছে। আমি বললাম, এতে আপনার দোষ কোথায়? আপনি ওদের ভালোর জন্য ওদের কলকাতায় পড়তে পাঠিয়েছিলেন। আপনি বুঝবেন না, এই বুড়ো বয়সে একাই বাড়িতে থাকতে কত কষ্ট হয়। সব মানুষের তো একটা স্বপ্ন থাকে। আমি ভাবতাম বুড়োকালে নাতি নাতনিদের সাথে আনন্দ করে কাটিয়ে দেব, তা তো আর হলো না। মনের আশা মনের মধ্যেই থেকে গেল। আমি দেখলাম কথা বলতে বলতে রাধামোহন চাটুর্যের চোখের কোণে জল দেখা দিয়েছে। এই বলে তারানাথ একটু চুপ করল। তারানাথ চুপ করতেই কিশোরী বলল, আচ্ছা, এই ঘটনা কি এখানেই শেষ হয়ে গেল? হ্যাঁ, এই ঘটনা এখানেই প্রায় শেষ। কারণ এরপরে আমি জমিদার মশাইকে অনেক বুঝিয়েছিলাম এবং সেখানে আরো বেশ কিছুদিন তার সাথে কাটিয়েছিলাম। তারপর আবার আমার ভবঘুরে হয়ে পথে বেরিয়ে পড়া। তবে তোমাদের একটা কথা বলি, ভালো করে শোনো।
কোনো দিন তোমরা তোমাদের মা বাবাকে কষ্ট দিও না। তারা সব সময় তোমার ভালোর জন্যই সব কিছু করে থাকে। বয়সকালে ওনাদের দেখাশোনা করবে, যত্ন নেবে। এই রাধামোহন চাটুর্যের ছেলেদের মতো ভুল বুঝে তোমরা তোমার মা বাবাকে কোথাও দূরে পাঠিয়ে দিও না, জানো? মা বাবার যেমন তোমার প্রতি দায়িত্ব কর্তব্য আছে, ঠিক তেমনি তোমারও তোমার মা বাবার প্রতি সমান দায়িত্ব কর্তব্য আছে। সময়ের বাটখারায় ওজন করলে সেই ওজন যেন সর্বদা সমান থাকে। সময় পরিবর্তন হলেও সেই ওজন যেন কোনো দিকে কমে না যায়। গল্পের শেষে তারানাথের বলা কথাটা আমার বেশ মনে ধরল। কিন্তু আজকালকার দিনে চারিদিকে বৃদ্ধাশ্রম হয়ে যাওয়ায় অনেক ছেলে মেয়ে তার বয়স্ক বাবা মাকে সেখানে পাঠিয়ে দিচ্ছে। তাদের চাওয়া পাওয়ার কোনো দিকটাই কেউ ভেবে দেখছে না। এইভাবে বংশ পরস্পরায় তাদের দেখে তাদের ছেলেমেয়েরাও এইরকম শিক্ষা পাচ্ছে। এইভাবে ধ্বংস হয়ে যাচ্ছে অনেক সুন্দর পরিবার, ধ্বংস হয়ে যাচ্ছে আমাদের সমাজ। শুনছিলেন অনিমেষ মণ্ডলের লেখা তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও কালকর্ণী যক্ষিণী। গল্পটি ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্টে আপনাদের মতামত জানান, বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমাদের সমস্ত নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছবে। আর তৈরি থাকুন আমাদের পরবর্তী গল্পের জন্য।